নমস্কার, সন্ধ্যা ঠিক 6টায় নিউজ রুম থেকে কলকাতা নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। এবং কলকাতায় শুরুতেই নবান্নের একটি ছবি আপনাদের দেখাতে চাইবো। নবান্নের সামনের একটি ছবি। গত এক বছর রাজনীতির হাওয়া যে খাতে যেভাবে বয়েছে, তাতে এটা একটা অন্যরকম ছবি। শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপি অফিসে সাংবাদিক বৈঠক করেছিলেন, বিজেপিতে যোগ দিয়েছিলেন। এই যদি ভোটের আগের ছবি হয়ে থাকে, ভোট পার হয়ে যাওয়ার পর, পুরসভা ভোট পার হয়ে যাওয়ার পর, পঞ্চায়েত ভোট এখন সামনে, তার ঠিক আগে নবান্নের সামনে আজ দেখা গেল বিকেলে শোভন বৈশাখীকে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। নবান্ন থেকেই ছিলেন আমাদের প্রতিনিধি সোমরাজ আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সোমরাজ, নবান্নের সামনে নিঃসন্দেহে এক অন্য ছবি ছিল আজ বিকেলে, তারপর কি হলো? দেখো, অবশ্যই আজকের এই বৈঠকটি যথেষ্ট গুরুত্বপূর্ণ বৈঠক হলো, অন্তত রাজনৈতিকভাবে। তার কারণ শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় তারা নবান্নে এলেন, প্রায় 40 মিনিট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন। গোটা বৈঠকটাই বেশিরভাগই কিন্তু রাজনৈতিক আলোচনা হলো। যেটা সূত্র মারফত খবর, খুব শীঘ্রই তৃণমূল কংগ্রেসের মঞ্চে দেখা যেতে পারে শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল কংগ্রেসে যখন শোভন চট্টোপাধ্যায় ছিলেন, তখন কিন্তু তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। একদিকে দলের দায়িত্ব সামলেছিলেন, আর একদিকে প্রশাসনিক দায়িত্বও সামলেছিলেন শোভন চট্টোপাধ্যায়। পাশাপাশি বৈশাখী বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, তখন তৃণমূল কংগ্রেসের যে অধ্যাপক সংগঠন ওয়েবকুপা, সেই ওয়েবকুপারও গুরুত্বপূর্ণ পদে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ফলত এবারের যে নতুন ইনিংস, সেই নতুন ইনিংসে শোভন চট্টোপাধ্যায়কে কি রূপে পাওয়া যাবে বা বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে কি রূপে পাওয়া যাবে, সংগঠনের তারা কি কাজ করবেন, সেটা অবশ্য ভবিষ্যৎ বলবে। কিন্তু 21শে জুলাইয়ের আগেই তৃণমূল কংগ্রেসের মঞ্চে দেখা যেতে চলেছে শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে, অন্তত এক প্রকার নিশ্চিত। তার কারণ, যদি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের একটি কথাতেই যদি দেখা যায়, তিনি কিন্তু স্পষ্টতই বলছেন যে মান অভিমান ছিল, সেই মান অভিমান ভেঙে গেছে। ফলত আজকের এই বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কথা থেকে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তৃণমূলে ফেরা শুধুমাত্র সময়ের অপেক্ষা শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ 24 পরগনা তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিন সভাপতি ছিলেন শোভন চট্টোপাধ্যায়। পাশাপাশি রাজ্য মন্ত্রিসভারও দায়িত্বে ছিলেন, গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বও সামলেছেন শোভন চট্টোপাধ্যায়। কলকাতা পুরসভার মেয়রও ছিলেন শোভন চট্টোপাধ্যায়। ফলত সেক্ষেত্রে প্রশাসনিক অভিজ্ঞতা, রাজনৈতিক অভিজ্ঞতা, এবং এই দুই অভিজ্ঞতাকে আমরা জানি 2023-এই পঞ্চায়েত নির্বাচন হওয়ার সম্ভাবনা। ফলত তার আগে শোভন চট্টোপাধ্যায়ের আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 21শে জুলাই, একদম ঠিক সোমরাজ, রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে অত্যন্ত গুরুত্ব রয়েছে তো বটেই, তবে তারই পাশাপাশি আরো একটি দিকের কথাও তোমার কাছ থেকে জানতে চাইবো। তোমার সঙ্গে কথা বলার আগে একটু শুনে নিতে চাইবো, নবান্ন থেকে বেরিয়ে আসার পর শোভন চট্টোপাধ্যায় কি বলেন। নবান্নে আজকে নির্দিষ্টভাবেই আমরা এসেছিলাম। রাজনৈতিক কোনো সিদ্ধান্ত প্রায় সবসময় মমতাদির চিন্তা ভাবনা, মমতাদির কথা, মমতাদির ইচ্ছা বাস্তবায়িত করাটাই আমার কর্তব্য বলে আমি মনে করেছি। এবং আমি আমার রাজনৈতিক জীবন এবং অন্য কিছু সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক। মমতাদির কাছে নির্দিষ্ট করে এসে নিজেরা একটু চা খাবো, গল্প করব, এবং তার মধ্যে বিভিন্ন ধরনের মতের বিনিময় হবে, বিভিন্ন নির্দেশ, আদেশ, অনুরোধ সব পক্ষে থাকবে। এটাই তো বাঞ্ছনীয়। রাজনৈতিক সচেতন একটা রাজ্যে ন্যাচারালি একটা চিন্তা ভাবনা থাকে, তার বহিঃপ্রকাশ হওয়া না হওয়ার সময় আছে। সোমরাজ, রাজনীতির বাইরেও একটা জীবন রয়েছে, প্রশাসনিক কাজের বাইরেও একটা জীবন রয়েছে, আর সেই জন্যই রাজ্যের প্রশাসনিক প্রধান যিনি, তার বাড়িতে যখন কালী পুজো হয় তখন সেখানে তার স্নেহের কানন পৌঁছে যান। সেই দিদির স্নেহের কানন, আর যখন দিদির সঙ্গে দেখা করতে গেলেন, ভিতরের খবর কি কথা হলো দুজনের মধ্যে, কিছু জানা যাচ্ছে?
দেখো, যেটা নবান্ন সূত্রে খবর, আজ যখন শোভন চট্টোপাধ্যায় নবান্নে পৌঁছে লিফটে 14 তলায় গিয়ে পৌঁছান, 14 তলায় পৌঁছানোর পর যখন মুখ্যমন্ত্রীর ঘরে ঢোকেন, সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করছিলেন শোভন চট্টোপাধ্যায়ের জন্য। শোভন চট্টোপাধ্যায়ের ঘরে ঢোকা মাত্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায়কে কানন বাবু বলে সম্বোধন করেন, যেটা নবান্ন সূত্রে আমরা জানতে পারছি। এবং কানন বাবু বলে সম্বোধন করার পাশাপাশি প্রথমে একটি ব্যক্তিগত আলোচনা হয় কিছুটা, এবং তারপরে গোটা আলোচনাটাই রাজনৈতিক আলোচনা হয়। আমরা দেখেছি যখন তৃণমূল কংগ্রেসের সমহিমায় ছিলেন শোভন চট্টোপাধ্যায়, তখন কিন্তু বারবারই শোভন চট্টোপাধ্যায়কে কানন বলে সম্বোধন করতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ঠিক সেই নামটাই কিন্তু আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নামেই ডাকলেন শোভন চট্টোপাধ্যায়কে। যেটা সূত্র মারফত খবর, বারবারই যখনই আলোচনা হয়েছে তখন কিন্তু কাননবাবু শব্দটাই বারবার উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ কোথাও যেন সেই পুরনো স্নেহ, পুরনো ভালোবাসা ফিরে এলো শোভন চট্টোপাধ্যায়ের প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহল তেমনটাই দাবি করছেন। তার কারণ আমরা জানি যে তৃণমূল কংগ্রেসে যখন সমহিমায় ছিলেন শোভন চট্টোপাধ্যায়, তখন কিন্তু শোভন চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্নেহবান বলেই পরিচিত ছিলেন, এবং যার জন্যই কিন্তু কানন বলে সম্বোধন করতেন মুখ্যমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে। আর আজকে ঠিক যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভন চট্টোপাধ্যায় দেখা করতে গেলেন, সেই সময় কিন্তু কাননবাবু বলে সম্বোধন করলেন। পাশাপাশি যেটা নবান্ন সূত্রে খবর, চা খাওয়া হয়, তিনজনই বসে চা খান, এবং তারপরেই কিন্তু রাজনৈতিক আলোচনা শুরু হয়। আর অবশ্যই তৃণমূল কংগ্রেসের মঞ্চে খুব শীঘ্রই শোভন চট্টোপাধ্যায়কে দেখা যেতে পারে, তেমনটাই সূত্র মারফত খবর। তার কারণ আজকের আলোচনার বিষয়বস্তুতেই গোটাটাই তৃণমূল কংগ্রেস কেন্দ্রিক আলোচনা, আর ভেতরের অ্যাম্বিয়েন্স অবশ্যই বারবারই কিন্তু পুরনো স্নেহ, পুরনো ভালোবাসার বিষয়টি উঠে আসে আজকের আলোচনার মাধ্যমে। একবার এই নবান্ন থেকে বেরিয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনে নিতে চাইব। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের সম্পূর্ণ যে আজকের মিটিং, এটা রাজনৈতিক, একই সঙ্গে এটা ব্যক্তিগত একটা মিটিং ছিল। আমি দেখলাম ভাই আর দিদির অনেক মিষ্টিমধুর আলোচনা হচ্ছিল, সেগুলো আমি এনজয় করছিলাম। আমি মনে করি যে শোভনের এখনো রাজনীতিতে দেওয়ার অনেক কিছু আছে, এবং ও শিগগির শুরু করুক ওর রাজনৈতিক জীবন, দ্রুত ওর কাজে ফিরুক, এটাই আমি চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওর যা সম্পর্ক চিরকালেরই ছিল, মধ্যিখানে একটা অভিমানের নিশ্চয়ই একটা প্রাচীর তৈরি হয়েছিল, সেই অভিমানে প্রাচীর ভেঙে গেছে। দিদি ওকে বোধহয় কোনোদিনই মন থেকে দূর করতে পারেনি, ওরও মনের মধ্যে দিদি। অতএব আমার মনে হয় দিদি যবে সিদ্ধান্ত যা নেবেন সেই অনুযায়ী ও কাজ করবে। এবং খুব স্বাভাবিকভাবেই যখন এক দল থেকে আরেক দল, এবং সে দলে যখন কোনো কাজ না করে বা কাজ করতে না পেরে তারপরে যখন তিনি চলে আসছেন, খুব স্বাভাবিকভাবে রাজনৈতিক জল্পনা তো হবেই। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যাক, একদিকে যেমন রাজনৈতিক জল্পনা, ঠিক তেমনই জানার ইচ্ছে রয়ে যাবে রত্নাদেবী কিভাবে দেখছেন। সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, কিভাবে দেখছেন আজ শোভন চট্টোপাধ্যায় দেখা করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তাদের মধ্যে রাজনৈতিক আলোচনা হয়েছে। 21শে জুলাইয়ের আগেই ঘর বাপসি, তৃণমূলে ফিরতে পারেন শোভন, এই জল্পনা চরমে, কি বলবেন? বলছি রত্নাদি, শোভনবাবু সংসদ ছাড়লেন, তৃণমূল কংগ্রেস ছাড়লেন, তিনি বিজেপি দলে গেলেন, আবার আজকে তিনি নবান্নে গেলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। জল্পনা যে উনি তৃণমূলে আসছেন, কি ভাববেন? ভাবার কিছু বিষয় নেই। ব্যাপারটা যেটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সিদ্ধান্ত নেন যে শোভনবাবুকে তিনি তৃণমূল কংগ্রেসে আবার ফিরিয়ে নেবেন, সেখানে আমার, আপনার বা দলের কারোরই কিছু বলার নেই। কারণ আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যা সিদ্ধান্ত নেন আমরা সবাই সেটা মাথা পেতে নিই। একসময় তো শোভনবাবু বলেছিলেন যে একই দল কিংবা একই মঞ্চ আপনার সঙ্গে শেয়ার করা যায় না, সেটা নিয়ে কি বলবেন? এই মুহূর্তে তো আবার একই দলে সবাই। একই দলে সবাই না, আমি একই দলে ছিলাম, আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম, আছি, আশা করি ভবিষ্যতেও থাকবো। কারণ দলের যে নীতি বা মমতা বন্দ্যোপাধ্যায় আমার রক্তের সঙ্গে মিশে আছে, তাই হঠাৎ করে তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে যাওয়ার আমার কোনো প্রশ্ন নেই। তাছাড়া আজকে আমি দলে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এমএলএ বানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে কাউন্সিলর বানিয়েছেন, তাই এই দল উনি ছাড়বেন কি ছাড়বেন না সিদ্ধান্ত নিলেও
আমি সিদ্ধান্ত নিতে পারবো না, কারণ আমি তৃণমূল কংগ্রেসের এমএলএ, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। তাই আমি এই দলে থাকবই। এই দলে আমি থাকার পরেও তারা আসবে কি আসবে না সেই সিদ্ধান্তটা কিন্তু শোভনবাবু এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের উপর নির্ভর করবে। কারণ এবং খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলে তিনি এতদিন ছিলেন, যে রাজনৈতিক দল থেকে গিয়েছেন সেই রাজনৈতিক দল থেকে কটাক্ষ এসেছে বারবার। আবার এক রাজনৈতিক দলে তার প্রত্যাবর্তন। কি বলছে বিজেপি? শ্রমিক ভট্টাচার্য কি বলছেন? বক্তব্য শুনবো। কুণাল ঘোষ কি বলছেন? একটা সময় অনেকে মনে করেছিলেন যে ভারতীয় জনতা পার্টিতে গেলে বোধহয় তৃণমূলকে পরাজিত করা যাবে। তো মহা উৎসাহে রাজ্যের অনেকেই হঠাৎ বিজেপি হয়ে গিয়েছিলেন এবং নানাভাবে বিজেপির সঙ্গে বহু লোক যুক্ত হয়েছিলেন। পরবর্তীকালে একটা মর্মান্তিক স্বপ্নভঙ্গের পর তাদের আবার পুরনো পরিবারের কথা সবারই মনে হচ্ছে আরও হবে। ফলে এখন তারা কে কি আসছেন আমরা সেটা দলের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় শীর্ষ নেতৃত্ব তারা আছেন, তারা সিদ্ধান্ত নেবেন। নির্বাচনের পর থেকেই বা তার কিছু আগে থেকেই তারা শান্ত হয়ে গিয়েছিলেন, ভালো ছিলেন। এখন আরো ভালো থাকবেন। কেউ যদি কোথাও গিয়ে আনন্দ পায়, শান্তিতে থাকতে পারে, আমরা তো কারো সংসার ভাঙতে চাই না। ক্ষমতার অলিন্দে অনেক মানুষই স্বচ্ছন্দ থাকতে চায়। অনেকদিন বাড়িতে থেকে রাবীন্দ্রিক আবহাওয়ায় হয়তো একটু হাঁপিয়ে উঠেছিলেন, আবার ঠিক জায়গায় গেছেন। ভালো থাকুন, আনন্দে থাকুন, সুখে থাকুন, তার জীবন সুন্দর হোক। আর একটি গুরুত্বপূর্ণ খবর, নিয়োগ দুর্নীতি নিয়ে যারা মামলা করেছিলেন সেই মামলাকারীদের এবার ডেকে পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন, কি তথ্য চাইছে তারা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। নির্দেশগুলি হয়েছিল 8টা সিবিআই তদন্তের নির্দেশ ইতিমধ্যে তদন্ত করছে সিবিআই সিট। এই বিষয়ে সব থেকে বিচারপতি বারবার বলছিলেন যে কোথাও একটা আর্থিক লেনদেন রয়েছে, কোনো প্রভাবশালী হাত রয়েছে নেপথ্যে, এই আর্থিক লেনদেন খুঁজে বার করতে হবে। এবং এই আর্থিক লেনদেন খোঁজার জন্যই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে চলতি সপ্তাহে মামলাকারীকে তলব করা হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে। এবং প্রথমত একাদশ দ্বাদশ, যেখানে রাজ্যের মন্ত্রী কন্যা নিয়োগ পান বলে অভিযোগ অঙ্কিতা অধিকারী, সেই মামলাকারী ববিতা সরকার এবং একই সঙ্গে এসএসসি আব্দুল গনি আনসারি গণিতের নিয়োগে দুর্নীতির যে মামলা, যেখানে খোদ পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই হাজিরার মুখোমুখি হতে হয়, এই দুই মামলাকারী কি প্রাথমিকভাবে এই নিয়োগ দুর্নীতির পেছনে কোনো আর্থিক লেনদেন রয়েছে কিনা খোঁজ খবরের জন্য ইডি চলতি সপ্তাহে ডেকে পাঠানো হয়েছে। কালকে মামলাকারীরা যদি না যেতে পারে তাহলে চলতি সপ্তাহে শনিবার বা রবিবারের মধ্যেই ইডি অফিসে তাদের দেখা করতে বলা হয়েছে। তাদের কাছ থেকে নথি এবং তথ্য চায় ইডি, এবং তাদের নথি নিয়ে সম্ভবত তারা অনুসন্ধান এবং এই আর্থিক লেনদেনের বিষয়টি খোঁজ খবর নেওয়ার জন্য আরো এগিয়ে যাবে, এমনটাই সূত্র মারফত আমরা জানতে পারছি। ধন্যবাদ। এরই পাশাপাশি আছে চাকরি প্রার্থীদের বিক্ষোভের একটি ছবি দেখাতে চাইবো আপনাদের। হাজরা মোড়ে চাকরি প্রার্থীরা তাদের সেই বিক্ষোভ। বিক্ষোভ পাশাপাশি করুণাময়ীতেও লক্ষ্য পঞ্চায়েত আর টার্গেট উত্তর, অর্থাৎ উত্তরের মন পেতে তৃণমূল কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের সক্রিয় হতে হবে। টার্গেট করে দিচ্ছে তৃণমূল, কারণ উত্তরের মন পেতেই হবে। তেইশে পঞ্চায়েত ভোট, উত্তর থেকে বিজেপিকে সাফ করতে মরিয়া তৃণমূল। বাড়তি নজর তাই উত্তরবঙ্গে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই উত্তরকে টার্গেট করে ঝাঁপাতে চাইছে তৃণমূল। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রটা আবার পুনঃপ্রতিষ্ঠা করা, ডুয়ার্সকে শান্ত করা, পর্যটন এবং অর্থনীতিকে চালু করা, রাজ্য সরকারের সব স্কিমগুলো বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া। 19 লোকসভা ভোট থেকে উত্তরে পদ্মের দাপট। উত্তরবঙ্গে 8টি লোকসভা আসন, 19 ভোটে একটিতেও জয় পায়নি তৃণমূল। 7টিতে জেতে বিজেপি, একটিতে কংগ্রেস।
উত্তরবঙ্গের 54টি বিধানসভা আসনের মধ্যে 19-এর লোকসভা ভোটের ফলের নিরিখে 37টিতে এগিয়েছিল বিজেপি, তৃণমূল 13টিতে, কংগ্রেস 4টিতে। 21-এর বিধানসভা নির্বাচনে অবশ্য খেলা অনেকটাই ঘুরিয়ে দেয় তৃণমূল। 13 থেকে বেড়ে উত্তরবঙ্গে তৃণমূল পৌঁছয় 23-এ, বিজেপি 37 থেকে কমে 30। পরে দিনহাটা উপনির্বাচনে তৃণমূলের জয় এবং দলবদলের জেরে উত্তরবঙ্গে এখন ঘাস এবং পদ্ম দুই শিবিরেরই 27 জন করে বিধায়ক। এবার সামনে পঞ্চায়েত নির্বাচন। তুলনামূলকভাবে বিজেপির যেখানে শক্তি বেশি, সেই উত্তরবঙ্গেই এবার পদ্মকে সাফ করতে মরিয়া তৃণমূল। আমরা নিবিড়ভাবে প্রচারে মানুষকে ধারাবাহিকভাবে আমরা অংশগ্রহণ করাবো এবং মমতা বন্দ্যোপাধ্যায় কী দিক নির্দেশ দেয় তা দেখার জন্য আমাদের কর্মীরা মুখিয়ে রয়েছে। 21-এর ভোটে উত্তর দিনাজপুর এবং মালদার মতো জেলায় তৃণমূল ভালো ফল করলেও মাথা ব্যথা বাড়িয়েছে আলিপুরদুয়ারের মতো জেলা। 21-এর বিধানসভা ভোটে আলিপুরদুয়ারে তৃণমূল একটি আসনও জিততে পারেনি, 5টি আসনের 5টিই বিজেপির। উত্তরের এইসব জায়গায় দলের খারাপ ফলের জন্য গোষ্ঠীদ্বন্দ্বের কাঁটা, সাংগঠনিক দুর্বলতা কিংবা বিভিন্ন সরকারি প্রকল্পের প্রচারের অভাবই দায়ী বলে মনে করছে শাসক দল। এসব কাঁটা সরিয়ে ঝাঁপাতে চাইছে তৃণমূল। উত্তরবঙ্গের নেতাকর্মীদের বলা হয়েছে, দ্বন্দ্ব ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, ঘরে ঘরে পৌঁছতে হবে। তৃণমূল সরকার উত্তরবঙ্গে কি কি কাজ করেছে তার প্রচার করুন। বিজেপিকে নিশানা করে মূল্যবৃদ্ধির বিষয়কে ইস্যু করুন। 21শে জুলাইয়ের প্রচার এখন থেকেই শুরু করে দিন। নিউজ 18 বাংলা। 21শে জুলাইয়ের মতো একটি বড় অনুষ্ঠানকে কেন্দ্র করে যদি সংগঠনের সাথে যুক্ত থাকা সমস্ত নেতাকর্মীরা একসঙ্গে রাস্তায় নামেন, তাহলে এখন থেকেই সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতেও পারা যাবে। ফলে মানুষ আসলে কি চাইছেন সেই মন বুঝে নেওয়াটা সম্ভব। আর সেই কারণকে 21শে জুলাইকে ভিত্তি করেই তৃণমূল কংগ্রেস তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার কাজ শুরু করছে উত্তরবঙ্গে। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। বকটুকের ঘটনা কিভাবে ঘটলো? সিবিআই চার্জশিট দিয়েছে এবং সেই চার্জশিট থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এরকম তথ্য উঠে আসছে যে সেদিন রাতে আনারুলি আগুন লাগানোর জন্য ইন্ধন জুগিয়েছিল। আমার সঙ্গে অর্পিতা প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন। অর্পিতা, কিভাবে এটা প্রমাণ হচ্ছে যে ইন্ধন জুগিয়েছিল আনারুল সেদিন প্রত্যক্ষে না হলেও পরোক্ষে কোথাও একটা আনারুলের মদত ছিল, ইন্ধন ছিল এই আগুন লাগার পিছনে? দেখো, সিবিআই সূত্র থেকে খবর যে ভাদু শেখ খুনের পরে আনারুল এই যে হাসপাতাল, সেই হাসপাতালে তিনি যান এবং সেখানে গিয়ে যারা সেখানে জমায়েতকারী ছিল তাদেরকে সেখানে ইনস্টিগেট করে, অর্থাৎ সেখানে তারা উস্কানি দেয় এবং তাদেরকে বলা হয় যে বকটুই গ্রামে গিয়ে সেখানে গিয়ে ভাদু শেখ খুনের যে হত্যার তার রিভেঞ্জ নেওয়ার জন্য। এবং আনারুলের সঙ্গে এরপরেই কিন্তু সেখান থেকে মব চলে যায় বকটুইতে এবং সেখানে গিয়ে আগুন ধরিয়ে দেয় এবং তারপরে কিন্তু শুরু হয় এই চাঞ্চল্যকর পরিস্থিতি। সিবিআই এর চার্জশিটে উল্লেখ রয়েছে যে প্রত্যক্ষদর্শী, সেই প্রত্যক্ষদর্শী গ্রামের এক বাসিন্দা আনারুলকে ফোন করে যখন সাহায্যের জন্য বলে, তখন আনারুল বলে দেয় যে পুলিশ গ্রামে পাঠাবো না, এমনকি সোনা শেখ এবং সোনা শেখের যারা আত্মীয় তারা জ্বলে পুড়ে তারা মরুক, তাদেরকে পুড়িয়ে দেওয়া হোক, এমনটা তিনি বলেন। এবং তার সাথে বলেন যে এই ভাদু শেখ খুনেরই রিভেঞ্জ নেওয়ার জন্য এই বকটুই গ্রামে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত আরেকটি কারণও চার্জশিটে রয়েছে, এক প্রত্যক্ষদর্শীর বয়ান রয়েছে। সেই প্রত্যক্ষদর্শীর যে বয়ান, সেখানে সিবিআই আধিকারিকরা সেখানে উল্লেখ করেছে যে সেই প্রত্যক্ষদর্শী দাবি করছেন যে ঘটনাস্থলে অর্থাৎ ঘটনার দিন 21শে মার্চ সেই সময় লালন তিনি চিৎকার করে বলতে থাকে যে 1 ঘন্টার মধ্যে পুলিশ আর আসবে না, এই সময়ের মধ্যে এই সবগুলোকে মেরে ফেলতে হবে, সাফ করে দিতে হবে, এমনটা চার্জশিটে উল্লেখ রয়েছে। এবং তার পাশাপাশি সে ইনস্টিগেট করে, উস্কানি দেয় যে ফটিক এবং তার পরিবারকে একেবারে ধন্যবাদ। সিবিআইয়ের চার্জশিটে সন্তুষ্ট আমরা আছি, কিন্তু আরো কিছু আছে, আরো কয়েকজন যারা বাইরে পলাতক আছে তাদেরকে একান্তই অ্যারেস্ট করা দরকার। তারা দুর্দান্তভাবে দোষী, যেমন নুর আলী, বিকির, কালো, লালনের বেটা রোহন, ডলার শনাক্ত করেছি, তারা ঘন্টার সঙ্গে ছিল। আমি চাই তাদের অতি শিগগিরই অ্যারেস্ট করে তাদেরকে আইনের আওতায় আনা হোক, এই দাবি আমি সিবিআইয়ের কাছে জানাচ্ছি। নরকের মতো পরিস্থিতি পাভলভ হাসপাতালের, এই ছবি নিউজ 18 বাংলায় দেখিয়েছিল এবং তারপর হাসপাতালের সুপারকে সরিয়ে দেওয়া হয় এবং সেখানে যখন প্রতিনিধিরা গেলেন তারা গিয়ে দেখলেন যে সেখানে এত খারাপ অবস্থা। এই খারাপ অবস্থার জন্য কারা দায়ী, কিভাবে এই ঘটনা ঘটলো, রাতারাতি ঘটলো না, অনেক দিন ধরে এইসব চলছে। এ নিয়ে যখন তদন্ত চলছে তখনই এবার
এবার নির্দেশ এলো যে রাজ্যের বিভিন্ন জায়গায় মানসিক স্বাস্থ্য হাসপাতাল যেগুলো রয়েছে সেগুলো কি অবস্থায় রয়েছে তা খোঁজ নিতে হবে। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সোমরাজ, কিভাবে কাজ করা হবে, অর্থাৎ কিভাবে এই যে বিভিন্ন মানসিক হাসপাতালগুলো রয়েছে সেগুলোর কি পরিকাঠামো, কিভাবে কাজ হচ্ছে তা কিভাবে জানা যাবে? না দেখো, রাজ্যের যে বিভিন্ন হাসপাতালগুলি বা মেডিকেল কলেজগুলি রয়েছে সেখানে মানসিক চিকিৎসা করার জন্য কি ধরনের পরিকাঠামো রয়েছে সেটাই জানতে চায় মূলত রাজ্যের স্বাস্থ্য দপ্তর। প্যাভলভ হাসপাতালের ঘটনার পর গোটা বিষয়টি নিয়ে নবান্নের তরফে রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে তথ্য চাওয়া হয় এবং তারপরেই রাজ্য স্বাস্থ্য দপ্তর বিভিন্ন জেলার যে বিভিন্ন মেডিকেল কলেজ বা হাসপাতালগুলি রয়েছে সেখান থেকে যে তথ্যগুলি চায়, প্রথমত যে মানসিক যে বিভিন্ন সরকারি হাসপাতাল বা মেডিকেল কলেজগুলিতে মানসিক রোগের চিকিৎসার জন্য কতগুলি বেড বরাদ্দ রয়েছে, কতগুলি বেড তার মধ্যে ফাংশনাল অর্থাৎ কার্যকরী রয়েছে, পাশাপাশি কতজন সাইকিয়াট্রিক রয়েছেন, কতজন সাইকোলজিস্টের প্রফেসর রয়েছেন মানসিক রোগের চিকিৎসার জন্য, প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সিনিয়র মেডিকেল অফিসার, এই স্তরের কতজন করে রয়েছেন। তারই সঙ্গে যেটা জানতে চাওয়া হয়েছে যে এই মানসিক রোগের চিকিৎসার জন্য এখনো পর্যন্ত বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ বা হাসপাতালগুলি কি ব্যবস্থা নিয়েছে। ধন্যবাদ সোমরাজ। এবার থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বাড়ির কাছেই আপনি কোনো না কোনো জায়গা খুঁজে নিতে পারবেন, তার কারণ রাজ্যের স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্লক স্বাস্থ্য কেন্দ্রে এবার পরিকাঠামো তৈরি করা হচ্ছে। রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে প্রাথমিক চিকিৎসার জন্য ভরসা স্বাস্থ্যকেন্দ্র, কিন্তু এসব স্বাস্থ্যকেন্দ্রে রক্ত পরীক্ষা বা অন্যান্য স্বাস্থ্য পরীক্ষার জন্য নেই কোনো প্যাথোলজিক্যাল ল্যাব। এতে স্থানীয়দের হয়রানির একশেষ, ছুটতে হয় ব্লক কিংবা জেলা হাসপাতালে, সেখানেও অনেক সময় পরিকাঠামোর অভাব, তখন ভরসা বেসরকারি ল্যাব। এই দুর্ভোগ রুখতেই নয়া উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের। তারা জানিয়েছে রাজ্যের সব ব্লক স্বাস্থ্যকেন্দ্রে তৈরি হবে প্যাথোলজিক্যাল ল্যাব, প্রত্যেক জেলা হাসপাতালে হবে অত্যাধুনিক ল্যাব। এই সব প্যাথোলজিক্যাল ল্যাবে সমস্ত স্বাস্থ্য পরীক্ষাই বিনামূল্যে। প্রত্যেকটা ব্লক লেভেলে একটা আমরা পাবলিক হেলথ ল্যাব করছি, আর জেলা ক্ষেত্রেও আমাদের 22টি জায়গাতে 22টি জেলাতে আমাদের বড় করে পাবলিক হেলথ ল্যাবগুলো তৈরি হবে। সেগুলোকে আগামী 3-4 বছর মধ্যে কাজগুলো কমপ্লিট করা হবে। জেলা হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে পিপিপি মডেলেও প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা তো সরকারকে সর্বদা বলি আমরা পিপিপিতে যদি পার্টিসিপেট করতে পারি খুব ভালো। পিপিপি করতে হবে, সকলকে করতে হবে। ব্লকে ব্লকে স্বাস্থ্যকেন্দ্রে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি তৈরি হলে দুর্ভোগ অনেকটাই কমবে, আশায় অনেকেই। ক্যামেরায় শশীপাল চৌধুরীর সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ। এরকম রেকর্ড মার্চ, এপ্রিল, মে এই 3 মাসে রাজ্যে রেকর্ড পরিমাণে বিয়ার বিক্রি হয়েছে, যা দেখে শুনে অনেকেই বলছেন এ যেন বাণিজ্য বসতে লক্ষ্মী নয়, বিয়ারে বসতে লক্ষ্মী। তীব্র গরম, বিয়ার, হটকেক, রেকর্ড বিক্রি। আবগারি দপ্তর সূত্রে খবর, মার্চ থেকে মে এই 3 মাসে প্রায় 650 কোটি টাকার বিয়ার বিক্রি হয়েছে। আবগারি দপ্তরের রেকর্ড বিয়ার বিক্রি। এই আর্থিক বছরে রাজ্যের আবগারি দপ্তরে বিপুল বিনিয়োগেরও প্রস্তাব দিয়েছে একাধিক সংস্থা। সূত্রের খবর, প্রায় 1200 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। 3টি স্পিরিট কারখানা তৈরি হওয়ার কথা, এতে বিনিয়োগ হবে 1000 কোটি টাকা। কলকাতার কাছে তৈরি হবে বিয়ারের কারখানা, এতে 200 কোটি টাকা বিনিয়োগ করার কথা একটি নামী বেসরকারি সংস্থার। আবগারি দপ্তরের আধিকারিকরা মনে করছেন কয়েকশো কোটি টাকার বিয়ার বিক্রি অন্তত চলতি আর্থিক বর্ষে দেশি মদের বিক্রিকেও টেক্কা দিতে চলেছে এবং তার জন্যই রাজ্যে কয়েকটি বিয়ার ম্যানুফ্যাকচারিং ইউনিটও গড়ে উঠতে চলেছে, তেমনটাই আবগারি দপ্তর সূত্রে খবর। ক্যামেরায় সুমন ঘোষের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।